দলের তুর্কিদের তাদের প্রভাবে পাশ্চাত্য শিক্ষা এবং সংস্কৃতি তখন বাংলাকে স্পর্শ করেছে। এই সময় উচ্চ বর্গের মধ্যে বিশেষ করে ধনী এবং মধ্যবিত্তরা তাদের ছেলেরা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিক্ষা শুরু করেছে এবং এই ধরনের সুপাঠ্য পাওয়ার জন্য তারা পাত্রী হিসাবে যাদের চেয়েছে তারা একটু লেখাপড়া জানুন, একটু কাণ্ডজ্ঞান থাকুন, এরকম চেয়েছে। সুতরাং এই সুপাত্রের চাহিদা মেটাবার জন্য পাত্রীদের বাবারা এবার পাত্রীদের একটু একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করল। কিন্তু এই শিক্ষা ছিল জেনারা শিক্ষা, অর্থাৎ শিক্ষিকারা বাইরে থেকে এসে বাড়িতে ছেলে মেয়েদের আর বাড়িতে মেয়েদের বউদের একটু আধটু শেখাবেন। 1820 সালে যে শিক্ষা বিষয়ক রিপোর্ট প্রকাশিত হলো, সেই রিপোর্টেও কিন্তু এই সময় বলা হলো যে নারী শিক্ষা একটু একটু বিস্তার লাভ করছে, বেশ কিছু স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। মিশনারিদের যে অবদান নারী শিক্ষা সম্পর্কে সেটা মোটেই তুচ্ছ করার নয়, কিন্তু মনে রাখতে হবে যে সেই সময় সমাজ জাতপাত প্রথার উপরে প্রতিষ্ঠিত ছিল এবং মিশনারিদের এই অন্তঃপুরে গিয়ে নারী শিক্ষা দেবার পিছনে যে একটা মতলব ছিল সেটা অস্বীকার করা যায় না। অর্থাৎ খ্রিস্ট ধর্ম নারীদের মধ্যে খ্রিস্ট ধর্মের বার্তা পৌঁছে দেওয়া, খ্রিস্ট ধর্মে তাদের বিশ্বাস আনা, এগুলোর জন্য তাদের যে একটা মতলব ছিল, এটাও একটা কাজ করেছিল। তাই উচ্চ বর্ণের হিন্দুরা এরা কিন্তু এই মিশনারি শিক্ষার সাহায্য তেমন নেয়। এই মিশনারি শিক্ষার সাহায্য নিল তারাই যারা খুব দরিদ্র শ্রেণীর মহিলা, অর্থাৎ যাদের জীবিকার প্রয়োজনে বাইরে আসতেই হতো। উচ্চ বর্ণের উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা, সেখানে শিক্ষিকারা আসতেন, কিন্তু শিক্ষিকারা সংখ্যায় খুব কম, সকলের চাহিদা মেটানো সম্ভবপর ছিল না। আর এই যে জেনারা শিক্ষা, এই জেনারা শিক্ষা ছিল একেবারেই প্রাথমিক শিক্ষা, অর্থাৎ কে একটু রামায়ণ মহাভারত পড়া, শাশুড়িকে শোনাতে হবে, একটু লক্ষ্মীর পুঁথি পড়া, একটু মুদির হিসাব, বাজারের হিসাব, এগুলো রাখতে পারা, খুব বেশি হলে দু একটা চিঠি লেখা, এর মধ্যেই কিন্তু নারী শিক্ষা ব্যক্তি ছিল। নারীর উচ্চশিক্ষা দেওয়ার কথা তখনও কিন্তু সমাজ ভাবতে পারে না। এরপরে বিদ্যাসাগর মশাই যখন 1841 সালে সংস্কৃত কলেজে অধ্যাপক হিসাবে যোগদান করলেন, তখন কিন্তু চেহারাটা একটু পাল্টালো। আপনাদের স্মরণ করিয়ে দিই যে বিদ্যাসাগর মশাই বুঝতে পেরেছিলেন যে নারীদের যদি শিক্ষিত না করা যায় তাহলে পরে তাদের অধিকার কখনোই তারা অর্জন করতে পারবে না এবং মানবতার মহিমায় তারা কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। এখানে আমি উল্লেখ করব যে বিদ্যাসাগরের জীবনে অন্তত 3 জন নারীর প্রভাবের কথা, যা বিদ্যাসাগরকে নারীদের প্রতি ভক্তি শ্রদ্ধায় অবনত করেছিল। একটা তার জননী ভগবতী দেবীর কথা আপনারা সবাই জানেন, যে ভগবতী দেবীর প্রতি বিদ্যাসাগরের যে শ্রদ্ধা এবং ভক্তি তা তো প্রবাদে পরিণত হচ্ছে। এছাড়াও আরো তার নিজের জীবন চরিত্রে আমরা আরো 2 জন নারীর কথা জানতে পারি। বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস যখন ছাত্র অবস্থায় কলকাতায় নিদারুণ দারিদ্র্যে প্রায় নিরন্ন উপবাসী হয়ে দিন কাটাচ্ছেন, প্রায় মৃত্যু এসে গেছে তার, সেই সময় মুড়ি মুরগি বিক্রয়কারিণী একজন নারী মুড়ি মুরগি খাইয়ে তার প্রাণ বাঁচান এবং তাকে নিয়তই এই মুড়ি মুরগি খাইয়ে তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আর আরেকজন হচ্ছে বিদ্যাসাগরের নিজের ছাত্রাবস্থায় তার আশ্রয়দাতা জগৎদুর্লভ বাবুর বিধবা বোন রাইমণি দেবী। এই রাইমণি দেবীর স্নেহচ্ছায়ায় বিদ্যাসাগর উঠতে পেরেছিলেন। তাই এই নারীদের প্রতি তার যে ভক্তি ভালোবাসা তাকে প্রাণিত করেছিল যে এই নারীদের বেদনা মুছিয়ে তাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত করা। তবে মনে রাখতে হবে যে নারীদের প্রতি এই যে বিদ্যাসাগরের কর্মযজ্ঞ, এটা কিন্তু তার
জীবনব্যাপী যে মানবতা বোধের প্রতি তিনি দায়বদ্ধ ছিলেন, সেই দায়বদ্ধতার প্রতি বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন, যেটা আমি আগেই বললাম, যে নারীরা যদি নিজেরাই না বোঝে যে তাদের প্রয়োজনটা কি, তাহলে পারে নারীরা কোনোদিন অধিকার লাভ করতে পারবে না। বিশেষ করে তিনি বুঝেছিলেন যে বিধবা বিবাহের পক্ষে, বাল্য বিবাহের বিপক্ষে, বহু বিবাহের বিপক্ষে তিনি যে মতবাদ প্রচার করছিলেন তা কোনোদিনই সার্থক হবে না যদি নারীরা শিক্ষিত না হয়। তাই নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর মন দিলেন। কিন্তু এই শিক্ষা কিরকম শিক্ষা হবে? যে শিক্ষা শুধুমাত্র প্রাথমিক শিক্ষা হলে তো হবে না, সেই শিক্ষা হতে হবে অর্থকরী শিক্ষা, উচ্চ শিক্ষা, যাতে নারীরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অধিকার অর্জন করে নিতে পারে। তাই বিদ্যাসাগর মশাই বুঝলেন যে আগের দিনে জেনানা শিক্ষা যে একেবারেই অপরিণত, প্রাথমিক গণ্ডিবদ্ধ অপ্রাতিষ্ঠানিক অবস্থায় ছিল, তার থেকে নারী শিক্ষাকে এবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং এই নারী শিক্ষা সমাজের সর্বস্তরে নিরন্তর প্রবাহিত করে রাখতে হবে। কিন্তু এই বিশাল কর্মকাণ্ড একলার পক্ষে সম্ভব নয়, তার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার ছিল। সুযোগ এলো যখন বড়লাট সাহেবের আইন পরিষদের সদস্য হয়ে এলেন ভারতবাদী বেথুন সাহেব। এই বেথুন সাহেব এডুকেশন কাউন্সিলের ডিরেক্টর হিসেবে, সভাপতি হিসেবে তার হাতে প্রচুর শিক্ষা বিষয়ক ক্ষমতাও ছিল, অর্থও ছিল। বেথুন সাহেব তখন রামগোপাল ঘোষ, মদন মোহন তর্কালঙ্কার এদের সাহায্যে বেথুন স্কুল প্রতিষ্ঠা করলেন এবং তারই আমন্ত্রণে বিদ্যাসাগর বেথুন স্কুলের সম্পাদক হিসেবে যোগদান করলেন। বেথুন বিদ্যাসাগর সাদা কালো পণ্ডিতে মণিকাঞ্চন যোগ। বেথুন স্কুলে যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হলো তা কিন্তু হলো একেবারে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। বিদ্যাসাগর নিজে ছিলেন গোড়া গ্রাম্য ব্রাহ্মণ পরিবারের সন্তান, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন একেবারে সংস্কার মুক্ত। তাই বেথুন স্কুলে ধর্ম শিক্ষা নয়, কর্মশিক্ষা দেওয়ার ব্যবস্থা হলো। সহজ বাংলা ভাষায় কতগুলি বিষয় শেখানো এবং খুব প্রয়োজনীয় কিছু কিছু ইংরাজি শেখানোর ব্যবস্থা হলো। মেয়েদের বাড়ি থেকে স্কুলে আনা নেওয়া করার জন্য ঢাকা গাড়ির ব্যবস্থা করা হলো। আর সেই গাড়ির গায়ে মহানির্বাণ তন্ত্রের একটা মন্ত্র লিখে দেওয়া হলো, কন্যাবি পুত্রেভ্য পালনীয়া শিক্ষণীয়া আছে। অর্থাৎ কন্যাও পুত্রের মতো, কন্যাকেও পুত্রের মতো লালন পালন করতে হবে সযত্নে এবং তাকে শিক্ষা দিতে হবে। অর্থাৎ বিদ্যাসাগর বোঝাতে চেয়েছিলেন যে নারী শিক্ষা শাস্ত্রসম্মত, মোটেই শাস্ত্র বিরুদ্ধ নয়। যদিও আগে বলা হতো যে লেখাপড়া শিখলেই মেয়েরা বিধবা হবে, এইরকম কথা বলা। এখন বেথুন স্কুলের প্রথম দিকে কিন্তু শুধু উচ্চ বর্ণের হিন্দু মেয়েদেরই ভর্তি করা হতো। তার কারণ সমসাময়িক যে যাত্রা প্রথা করা করি, তা না হলে সমাজে যে প্রবল একেবারে পরাক্রমশালী সমাজের শিরোমণিরা রয়েছেন, তারা তো বেথুন স্কুল একেবারে গোড়াতেই অঙ্কুরে বিনাশ করে। তাই জন্য শুধু উচ্চ বর্ণের হিন্দু মেয়েদের এখানে ব্যবস্থা করা। এই জন্য পরবর্তীকালে অনেকেই বিদ্যাসাগরকে সাম্প্রদায়িক আখ্যা দিয়েছেন। কিন্তু আমি মনে করি যে বেথুন বিদ্যাসাগর সমসাময়িক সমাজের অবস্থা সম্পর্কে খুব তারা জ্ঞাত ছিলেন। তারা চাননি যে বেথুন স্কুল একেবারে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যান। সেই কারণে তারা সামনের ভবিষ্যতে বৃহত্তর কল্যাণের দিকে তাকিয়ে বা সমাজের বৃহত্তর প্রয়োজনের দিকে তাকিয়ে তারা তাৎক্ষণিকভাবে খুব বেশি এগোতে চায়নি। এবং বিদ্যাসাগরের এই যে উদ্দেশ্যমূলক বা লক্ষ্যমূলক
এই যে পদক্ষেপ, এইটা তার বাস্তবমুখী জীবন বেগের পরিচয়। বেথুন স্কুলের মডেলে তখন বাংলার বিভিন্ন জেলায় স্কুল তৈরি হচ্ছে, নর্মাল স্কুল তৈরি হচ্ছে। 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর হুগলি, বর্ধমান, মেদিনীপুর এবং নদিয়া শিক্ষা পরিদর্শক নিযুক্ত হলেন, স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হলেন। এবং সেই সময় বাংলার ছোটলাট খালিদে সাহেবের উৎসাহে এবং অর্থ সাহায্যের প্রতিশ্রুতিতে তিনি ওইসব জায়গায়, ওইসব জেলায় অনেকগুলি স্কুল, বালিকা বিদ্যালয় স্থাপন করলেন। কিন্তু এই সময় বেথুন সাহেব চলে গেছেন। সেই সময় শিক্ষা বিভাগের ডিরেক্টর হয়ে যিনি এসেছিলেন গর্ডন সাহেব, গর্ডন সাহেবের সঙ্গে তার বিরোধ হয়। চিরকালই এই ব্যাপার ঘটেছে যে অধস্তনেরা যদি খুব কর্মকুশল হয়, যদি খুব নিজস্ব ব্যক্তিত্ব সম্পন্ন হয়, তাহলে ঊর্ধ্বতনদের সেটা পছন্দ হয় না। এটা চিরকালই ঘটেছে, আজও ঘটে। সুতরাং গর্ডন সাহেব সমস্ত আর্থিক প্রতিশ্রুতি তিনি একেবারে বন্ধ করে দিলেন, নামঞ্জুর করতেন। কিন্তু বিদ্যাসাগরের ছিল হার না মানার মানসিকতা। সেই কারণে বিদ্যাসাগর নিজের বেতন থেকে স্কুলগুলি চালাতে লাগলেন। পরবর্তীকালে তার শিক্ষা বিভাগে যারা উচ্চস্তরে ছিলেন তাদের দ্বারা তিনি অত্যন্ত অপমানিত হয়েছিলেন এবং অপমানিত হয়ে তিনি পদত্যাগ করলেন। কিন্তু তারপরেও তিনি নিজের সঞ্চিত অর্থ, তিনি প্রচুর বই লিখেছেন, সেই সব বইয়ের যে রয়্যালটির টাকা তিনি পেতেন তার থেকে, এবং প্রয়োজনে প্রচুর তিনি ঋণ করেছেন, ঋণ করে বহুদিন তিনি স্কুলগুলি চালিয়েছিলেন। কিন্তু এত কষ্ট সহ্য করা সত্ত্বেও বিদ্যাসাগরের বিরুদ্ধে সমালোচনার তীক্ষ্ণ বাণ সমাজের থেকে এসেছিল। ভাবতে অবাক লাগে যে ঈশ্বর গুপ্তের মতো পণ্ডিত এবং কবি বিদ্যাসাগরের বিরুদ্ধে বহু ব্যঙ্গ কবিতা লিখে গেছেন। একটা ব্যঙ্গ কবিতা আপনাদের শোনান। যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, এবি শিখে বিবি সেজে বিলাতি বল কবেই কবে, আপন হাতে হাঁকিয়ে গগি বড়ের মাঠে হাওয়া খাবে। ভাবতে অবাক লাগে যে ঈশ্বর গুপ্তের মতন এমন একটা প্রতিভা, তিনিও কিন্তু বিদ্যাসাগরকে বিদ্ধ করতে ছাড়েননি। আর ঠিক এখনকার মতোই তখনকার বাজারি পত্রিকাগুলি ঈশ্বরচন্দ্রের বিরুদ্ধে নানা সম্পাদকীয় লিখতে শুরু করলেন। মানে তার স্ত্রী শিক্ষা প্রসারের বিরুদ্ধে নানা সম্পাদকীয় লিখতে শুরু করলেন, ঠিক এখনকার বাজারি পত্রিকা যা করে। আর কিছু কিছু প্রগতিশীল পত্রিকা অবশ্য তাকে সমর্থন করেছিলেন, কিন্তু সমালোচনার ভারটাই বেশি ছিল। এইভাবে আমরা দেখছি যে নারী শিক্ষা প্রচার করতে গিয়ে বিদ্যাসাগর একদিকে বৃত্তিচ্যুত হলেন, একদিকে ঋণ ভারে জর্জরিত হলেন, অন্যদিকে তিনি সমালোচনায় বিদ্ধ হলেন। আমি আপনাদের বলবো, আপনারা টিভি সিরিয়ালে এখন সুবর্ণলতা নিশ্চয়ই দেখছেন। সেই সুবর্ণলতা আশাপূর্ণা দেবী একেবারে একটা দিক নির্ণয়কারী একটি বই। সুবর্ণলতায় সেই সময়কার নারীদের অবস্থা সেখানে বর্ণিত আছে। তো বিদ্যাসাগর এত অপমান, অসম্মান, এত লাঞ্ছনা, এত সমালোচনা, এইসব সত্ত্বেও কিন্তু বিদ্যাসাগর হাল ছাড়েননি। নারী জাতির যে শিক্ষার প্রয়োজন, এই যে তার লক্ষ্য, এই লক্ষ্য থেকে তিনি কিন্তু একটু সরে যাননি। পরবর্তীকালে কিন্তু এটাই পরোক্ষভাবে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাংলার নারী শিক্ষার প্রতি মেরি কার্পেন্টারের আমন্ত্রণে তিনি যখন উত্তরপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছিলেন, তখন প্রতিমধ্যে তিনি দুর্ঘটনায় পতিত হন। আশ্চর্যের কথা, রাস্তার পাশে লোকেরা দাঁড়িয়ে থেকেছে, তামাশা দেখেছে, ব্যঙ্গ করেছে, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসে। এই দুর্ঘটনায় বিদ্যাসাগরের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে। এরপরে তিনি নিঃসম্বল অবস্থায়, স্বজন রহিত অবস্থায়
স্বেচ্ছা নির্বাসনে চলে যান এবং সেখানেই তার প্রয়াণ ঘটে। আজকে বিদ্যাসাগর আমাদের জীবনে প্রাসঙ্গিক কিনা সেটা বিচার করতে গেলে আমাদের বুঝতে হবে যে বিদ্যাসাগর এই যে নারী শিক্ষার ব্যবস্থা করেছিলেন তার পিছনে ছিল একদিকে তার কঠোর বজ্র কঠোর পৌরুষ, আর একদিকে ছিল তার বাঙালি মায়ের পুষ্পিত কোমলতা, স্নেহপ্রবণতা, নারীদের তার উপযুক্ত পরিচয় দেবার, নারীদের সমাজে উপযুক্ত স্থান দেবার জন্য তার যে কারুণ্য। বিদ্যাসাগরের এই অবস্থা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আজকের দিনে? আমাদের এইখানে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা। একদিকে বিদ্যাসাগরের নারী শিক্ষা প্রসারের পিছনে ছিল তার মানবতা বোধ, মানুষকে ভালোবাসা। আমাদেরও মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, তার সুখ দুঃখের অংশীদারি হতে হবে, তবে আমরা কিন্তু বিদ্যাসাগরের উত্তরসূরি হতে পারব। আর একদিকে বিদ্যাসাগরের ছিল কঠিন পৌরুষ, এত প্রতিরোধ, এত সমালোচনা, এত অসুবিধা, এত অভাব, এত সত্ত্বেও বিদ্যাসাগর হাল ছেড়ে দেননি। তার লক্ষ্যে, তার আদর্শে পৌঁছাবার জন্য তিনি কিন্তু শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন। আমাদেরও সেই জিনিসটা আমাদের আয়ত্ত করতে হবে, অর্থাৎ আমরা যেটাকে ঠিক বলে মনে করব, আমরা যেটাকে আদর্শ বলে মানব, আমাদের সেই আদর্শে, সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। যতই প্রতিরোধ আসুক না কেন আমরা মাথা নত করব না, আমরা সেই প্রতিরোধকে খণ্ডন করে আমরা এগিয়ে যাব, যাতে আমাদের আদর্শ আমাদের করণ করতলত হয়। আজকে একজন শিক্ষাব্রতী হিসাবে আমি আপনাদের কাছে আমার একটি দুঃখের কথা বলছি। আজকে কিন্তু আমাদের শিক্ষার গগন, তার সেই শিক্ষা গগনের ঈশান প্রান্তে প্রচন্ড মেঘ জমেছে। আজকে কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত একই ধাঁচে শিক্ষার পদ্ধতি প্রচলন করবার একটা চেষ্টা হচ্ছে। আমাদের যে আঞ্চলিক বৈশিষ্ট্য আছে সেগুলিকে একেবারে ধুয়ে মুছে ফেলে একই ছাঁচে একই রকম একেবারে কারখানায় গড়া যে জিনিস সেই রকম একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা তো জানি যে আঞ্চলিক বৈশিষ্ট্য আমাদের দেশ এবং জাতিকে সমৃদ্ধ করে। আঞ্চলিক বৈশিষ্ট্যকে আমরা যদি অস্বীকার করি তাহলে পরে দেশ ও জাতি কিন্তু ঋদ্ধ হতে পারবে না। তাই আমি মনে করি যে আমাদের আজকে সময় এসেছে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের যে আঞ্চলিক বৈশিষ্ট্য আছে সেই আঞ্চলিক বৈশিষ্ট্যকে সযত্নে চোখের মনির মতো রক্ষা করা, এবং সেটি করতে পারলেই আমরা মনে করব যে বিদ্যাসাগরের যে চিন্তা, যে আদর্শ ছিল সেই আদর্শ পরিপূরিত হয়েছে। বিদ্যাসাগর নারীদের যে পথ দেখিয়ে গেছেন, আজকে আমরা নারী পুরুষ নির্বিশেষে